বিচার ও সংস্কারের রোডম্যাপ চাই নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট, নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই হত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণপরিষদ নির্বাচন আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন তিনি। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই আয়োজনে অংশ নিয়ে নিজেদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জুলাই আগস্টে হত্যার দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এই বাংলাদেশ সংস্কার না হইলে আমরা আবার আরেকটা 24 হয়তো সামনে অপেক্ষা করতেছে। এনসিপির সদস্য সচিব বলেন, শুধু নির্বাচন দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কোনো প্রকার ছলছাতুরির মধ্য দিয়ে, শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। বিচার ও সংস্কারের রোডম্যাপ এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না। নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই হত্যার বিচার না করা আওয়ামী লীগ পুনর্বাসনেরই নামান্তর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে, তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একসাথে
নির্বাচনে দলগুলোর অতীত ও বর্তমান কার্যক্রম দেখে নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের মালিক নয়, বরং সেবক হবেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে মিরপুর মহানগর উত্তর জামায়াতের কাফরুল থানা দক্ষিণের ইফতার মাহফিলে জামায়াতের আমির এ কথা বলেন। তাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চিও, বরঞ্চ কমতে বাধ্য হবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। যেখানে দুটি জিনিস থাকবে না, এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না, বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সিসি জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। আর সারা কুক বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য 1.5 কোটি নাগরিক। তাদের ভোট দেওয়ার জন্য 2008 সালে চালু করা হয় পোস্টাল ব্যালট সুবিধা। কিন্তু এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোট দিতে খুব একটা আগ্রহী হননি প্রবাসীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটাধিকারের জন্য তৈরি করা হবে অ্যাপ। এতে নিবন্ধন করে নমিনি ঠিক করে দেবেন আগ্রহী ব্যক্তি। নির্বাচনে প্রবাসীর পক্ষে ভোট দেবেন ওই নমিনি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সারা কুক বলেন, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে 49টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, সংস্কারের বিষয়ে মতামত নিতে 34টি দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। 6টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের লক্ষ্যে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। এতে অংশ নেন সবকটি কমিশনের প্রধানরা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি দলের কাছে 166টি সুপারিশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন দলগুলোর মতামত দিলেই শুরু হবে আলোচনা। প্রকৃতপক্ষে আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে 34টি দলই একমত হবে। সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, কাজটা সহজ হবে, খুব সহজে আমরা অগ্রসর হতে পারব। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে
গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। প্রশ্নের জবাবে কমিশনের সহসভাপতি জানান তাদের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আলী রিয়াজ আরও বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদেরও মতামত নেওয়া হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে বিতর্ক দেশের উচ্চ আদালতে। রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রিটে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ফেরত চাওয়া হয়েছে। রিটকারীর আইনজীবী বলছেন, স্পিকারকে শপথ পড়ানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ। একসময় রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, কিন্তু আওয়ামী লীগের আমলে সংবিধানের 2টি সংশোধনীর মাধ্যমে শপথ পড়ানোর দায়িত্ব পান জাতীয় সংসদের স্পিকার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়িয়েছেন স্পিকার। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়ান, তখন বাংলাদেশে এর ব্যতিক্রম কেন তার সুরাহা চেয়ে মামলা হয়েছে উচ্চ আদালতে। রিটকারী বিশিষ্ট ব্যক্তি শহীদুল্লাহ ফরাইজি বলছেন, রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতিকে সংবিধানের অভিভাবক দেশের প্রধান বিচারপতি শপথ পড়াবেন, এটি অনিবার্য বিষয়। স্পিকারকে শপথ পড়ানোর ক্ষমতা দিয়ে প্রজাতন্ত্রের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রের যিনি প্রধান, যিনি সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন, উনি শপথ নিচ্ছেন একজন স্পিকারের কাছে, যিনি যে কোনো একজন দলের এমপি। অতএব একজন দলের এমপির কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে পারে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে বাংলাদেশের বিচারপতির কাছে। একজন দলীয় এমপি যিনি পরবর্তীতে স্পিকার নির্বাচিত হন, আর তার কাছে রাষ্ট্রপতির শপথ নেওয়া মূল সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী আইনজীবী। যেটা আমাদের 72 কনস্টিটিউশন ছিল এবং দীর্ঘ আজকে 36 বছর যে এই প্রভিশনটা ছিল প্রেসিডেন্টের শপথ চিফ জাস্টিস পড়াবে, সেটি বাতিল করে সংবিধানকে আন্ডারমাইন করা হয়েছে, পাবলিক সেন্টিমেন্টকে আন্ডারমাইন করা হয়েছে। খুব শীঘ্রই এই রিটটি শুনানির জন্য উঠবে হাইকোর্টের একটি বেঞ্চে, সেখানেই সমাধান আসবে বলে মনে করেন আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল একটি দস্যু পরিবারের শাসন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সে সময়ের পরিস্থিতির কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, হাসিনা দেশের যে ক্ষতি করেছেন তা ভয়াবহ, যা আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ। তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস করা হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক। ইউনূস আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য অনুপস্থিতিতে হলেও হাসিনা বিচারের মুখোমুখি হবেন। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে টাকা ফেরাতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে এ কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে বলে প্রকাশ হয়েছে শ্বেতপত্র। এসব অর্থ দেশে ফেরাতে গত বছর সেপ্টেম্বরে গঠিত হয় বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে টাকা ফেরাতে সরকারের করণীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, পাচারের বিপুল অর্থ ফেরাতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সপ্তাহে পাশ হবে। টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন।
প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। এসব সম্পদ দেশে ফেরাতে এখন পর্যন্ত 200-রও বেশি আন্তর্জাতিক আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলমের প্রত্যাশা, বেশ কিছু সম্পদ ফেরাতে সক্ষম হবেন অন্তর্বর্তী সরকার। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাচলে প্লট জালিয়াতির 6 মামলায় 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ নানান পদক্ষেপ নেওয়া হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানালো দুদক। চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে। জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক। জানিয়ে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান উত্তরখানের নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে রাখা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় শিক্ষক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এমন খবর শুনেই সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে ছুটে আসেন শিক্ষার্থীরা। সবচেয়ে বড় যে আঘাতটা ছিল সেটা হচ্ছে ওনার ঘাড়ের মধ্যে এই জায়গার যে ঘাড়ের যে রগ আছে, যে নার্ভটা আছে, সেই নার্ভটা কেটে গিয়েছে। নিহতের স্বজনরা জানান, সোমবার ভোররাতে নিহতের উত্তরখানের ভাড়া বাসায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে, মানে আমাদের পুরো শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে, মৃত্যু ঘটছে। এর আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। 2 সন্তান ও স্ত্রীকে ছাড়া গত 4 মাস তিনি কোথায় থাকতেন জানতেন না নিহতের পরিবার ও স্বজনরা। ভাবিরে জিজ্ঞাসা করলাম স্যার ওয়াইফকে যে স্যার তো বাসায় থাকতেন, তাহলে উত্তরাতে নাকি একটা বাসা, এটা তো আমরা জানতাম না। তো বললো যে গত 3-4 মাস থেকে নাকি 2-3 মাস থেকে স্যার নাকি বাসায় অ্যাভেলেবেল না। বাসায় আসলে আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করতো। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করার পর বলছে আমি থাকি আমার এক ফ্রেন্ডের সাথে। উত্তরখান থানা পুলিশ জানিয়েছে আত্মীয় পরিচয়ে এক পুরুষ ও এক মহিলা উঠেছিলেন সাইফুর রহমানের ভাড়া বাসায়।
উনি গত 2-3 মাস আগে এখানে একটা বাসা ভাড়া নিয়ে পুরানপাড়াতে একটা ভাড়া নিয়ে 4th তলায় একা থাকতেন। 2-3 দিন আগে ওনার সাথে আরো 2জন লোক আসছে, একজন পুরুষ একজন মহিলা, ভাইয়ের স্ত্রী এবং ভাইপো পরিচয়ে। গতকাল রাতে ওনাকে বাথরুমের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কোপাইছে, কোপানোর পরে ওনার আটকায় তারা চলে গেছে। আহত অবস্থায় উনি ওই বেলকনিতে আসে, লোকজনের আশপাশের লোকজনের ডাকাডাকি করছে, পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় জেলে ও মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 3 জনের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে আলাদা 2টি স্থান থেকে শহীদ মিয়া, হৃদয় ও রোকন মিয়া নামে 3 জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে 8 মার্চ হাওরে মাছ শিকারে গিয়ে মাঝিদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হন। নিখোঁজ হন 5 জেলে। সোমবার আবারও সংঘর্ষ পরিস্থিতি তৈরি হলে নিয়ন্ত্রণ করে যৌথ বাহিনী। ঈদ ঘিরে নৌপথে যাত্রী ও পণ্যের নিরাপত্তা বাড়িয়েছে কোস্টগার্ড। পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার ঠেকাতে নজরদারি করছে বাহিনীটি। 1 মাসে প্রায় 1100 জাহাজকে গন্তব্যে যেতে বাধ্য করেছে কোস্টগার্ড। চাঁদপুরে মেঘনা নদীতে টহল কার্যক্রম নিয়ে জানাচ্ছেন মাসুদুর রহমান, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। গত 22 ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় সার বোঝাই কার্গো জাহাজে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এমন ঘটনার পর নৌপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সমুদ্র ও নৌপথকে আরও নিরাপদ করতে 24 ঘন্টার টহল কার্যক্রমে নামে কোস্টগার্ড। এরই অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে সোমবার নিরাপত্তা মহড়া দেয় বাহিনীটি। 5টি হাই স্পিড বোট নিয়ে নদীর মোহনায় টহল দেন বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে অপরাধীরা যাতে যাত্রী ও পণ্যবাহী জাহাজে ডাকাতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতারা। আসন্ন ঈদ, রমজান এবং পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের এই টহলটা আরো জোরদার করা হয়েছে। এছাড়া আমাদের রাত্রিকালীন বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ঈদ ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যবাহী জাহাজ বহির্নোঙরে ও নৌপথে দাঁড় করিয়ে ভাসমান গুদামে পরিণত করে। এতে করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হয়। এটি বন্ধে গত 1 মাসে 1085টি জাহাজে কোস্টগার্ড অভিযান চালিয়েছে। কিছু কুচক্রী ব্যবসায়ী দেখা যাচ্ছে যে লাইটার কোস্টারে ভাসমান গুদামে পরিণত করেছে। আমরা সেগুলোও যেন তারা ভাসমান গুদাম পরিণত করতে না পারে সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি বহির্নোঙরে চুরি ও মাদক পাচার বন্ধেও সাঁড়াশি অভিযানে কোস্টগার্ড। সমুদ্র ও নৌপথকে নিরাপদ করতে 24 ঘন্টায় টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এবার ঈদকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে নৌ ও সমুদ্র পথে না ঘটতে পারে সেজন্য তৎপর আছে তারা। তাদের অঙ্গীকার, এবারের ঈদ হবে সর্বোচ্চ নিরাপদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, চাঁদপুর। উচ্চমূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশেষ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের। ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে যে মালটা সাশ্রয় দেখে আমি খুব আনন্দ করে মালটা নিতে পারছি, কারণ লাইন নাই, কম দামে গরিবের জন্য সুবিধা। সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলে প্রশংসনীয়। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয় সেই দাবিও জানান অনেকে। এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে ওনারা যদি এই ধরনের উদ্যোগ নিত, দেশের ভালো একটা মঙ্গল হতো। একজন ক্রেতাও যেন ফেরত না যায় সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম, জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি। আমরা সবার যাতে মাল পায়, পণ্য পায়, সবার সাথে সবার কাছে যেন পৌঁছে সেই ব্যবস্থা আমরা করি। এখানে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান জুড়ে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফ বোট ইনস্টিটিউশন সংঘর্ষের এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 37 জনকে উদ্ধার করা হয়েছে। জাহাজে দুটিতে আরও অনেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার দূরে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়।
জার্মানির বিমানবন্দরগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। স্থানীয় সময় সোমবার ধর্মঘটের কারণে দেশটির প্রায় সবগুলো বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বাতিল হয়ে যায় কয়েক হাজার ফ্লাইট। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। জার্মানি থেকে বিস্তারিত বিটো বড়ুয়া রিপোর্টে। সোমবার জার্মানির বিমানবন্দর কর্মীদের ডাকা 24 ঘন্টার টানা ধর্মঘটে অচল দেশটির অন্তত 13টি বিমানবন্দর মিউনিখ, ব্রেমেন, ডুসেলডর্ফ, বন, কোলন, হানোভার, স্টুটগার্ট ও হামবুর্গ সহ অন্যান্য বিমানবন্দরে নানা বিভাগের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে ডাকা এই ধর্মঘটে কার্যত অচল হয়ে যায় স্বাভাবিক বিমান চলাচল। এতে বাতিল হয়ে যায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় 3,500 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ও আন্তর্জাতিক রুটের লাখ লাখ যাত্রী। দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাতেই 1116টির মধ্যে 1050টি ফ্লাইট বাতিল করা হয়। একই চিত্র বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেরও। সেখানেও একসঙ্গে 246টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন 70,000-এরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেক যাত্রীকেই পাঠিয়ে দেয়া হয় অন্যান্য বিমানবন্দরে। শিডিউল মতো ফ্লাইট না পেয়ে হতাশ হয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। ধর্মঘটের অবশ্যই যৌক্তিকতা আছে। ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, কর্মীদের অবশ্যই বেশি টাকার দরকার। আমাদের সুইজারল্যান্ডে ফ্লাই করার কথা, তার আগে রাতে ফ্রাঙ্কফুর্টে, তাই চেক ইন করার অপেক্ষায়। কিন্তু হঠাৎ শুনি বিমানবন্দরে ধর্মঘট। এত শর্ট নোটিসে এভাবে ধর্মঘটের ডাক দেয়া লজ্জাজনক। দেখুন, ধর্মঘটের কারণে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হইনি, কারণ আমাদের আগেই অভিহিত করা হয়েছে। দেখা যাক, একটা না একটা উপায় হবেই। এদিকে 8% বা মাসিক 350 ইউরো বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যারি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বলেও জানা গেছে। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনটির। আমাদের দাবি অনুযায়ী বেতন ভাতা বাড়ায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ, অথচ আলোচনার পর আলোচনাই শুধু হয়েছে। সামনের দিনেও বিমানের 5 লাখ কর্মীদের ন্যায্য মজুরি বাড়ানোর বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে অন্যান্য সংগঠনের মতো সামনে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বেতন ভাতা বাড়ানো কিংবা সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে শুধু বিমানবন্দর কর্মীরাই নয়, একের পর এক ধর্মঘটে অস্থির অবস্থা বিরাজ করছে জার্মানির স্বাস্থ্যসেবা খাত, গণপরিবহন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিচ্ছন্ন বিভাগেও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সংকটের সমাধান না হলে অবশ্যই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ঘূর্ণিঝড় থেমে গেলেও জলোচ্ছ্বাস ও বন্যায় থমকে গেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলবাসীর জনজীবন। অনেক অঞ্চল বন্যায় তলিয়ে গেছে। ভাঙা গাছপালা ও ধ্বংসস্তূপের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিটি উপশহরে। এখনও লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আগামী 2 দিনে বন্যায় প্লাবিত হতে পারে নতুন নতুন নিচু এলাকা বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার ব্রিসবেনবাসী এর আগে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় দেখেনি। 1974 সালে শেষ যখন সাইক্লোন হয়েছিল, তখন গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট শহরের মাত্র গোড়াপত্তন হয়েছে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড আঘাত হানে। শুক্র ও শনিবার প্রবল ঝোড়ো হাওয়ায় অনেক বসতবাড়ির ছাদ উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় শহরের রাস্তাঘাট। সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের নিম্নাঞ্চলের প্রায় 11টি উপশহর প্লাবিত হয়। স্থানীয় সময় রবিবার দুপুরে উপকূলে 2 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এ অঞ্চলের গ্রীষ্মকালের 1 মাসের গড় বৃষ্টিপাতের সমান। ঝড় শেষ হয়ে গেলেও এখনও প্রায় 2.5 লক্ষ উপকূলবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। উত্তর নিউ সাউথ ওয়েলসের উপকূলে সব লোকালয় বন্যার পানিতে তলিয়ে গেছে। আগামী 2 দিন একটানা বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে বন্যার পানির উচ্চতা আরও বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সোমবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। টানা বর্ষণ সত্ত্বেও রবিবার থেকে ব্রিসবেন ও গোল্ড কোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে। বন্যা কবলিত এলাকা ছাড়া উঁচু এলাকায় ঘরে ফিরতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া বাসিন্দারা। কেন্দ্রীয় ও কুইন্সল্যান্ড রাজ্য সরকারের উদ্ধারকারী দল একযোগে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড ও পরবর্তী বন্যায় অস্ট্রেলিয়ায় প্রায় $2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেশের সড়ক নিরাপদ ও যানজট নিরসনে ভূমিকা রাখতে চান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পে নেতৃত্ব দেয়া এই প্রকৌশলীকে সদ্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জন্মভূমির জন্য নিবেদিত হয়ে কাজ করতে ঈদের পর দেশে ফিরবেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ৭ সেপ্টেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছিলেন, সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান। কে জানতো ৬ মাস পরে আসছে সেই সুযোগ। মনটা ঠিকই পড়ে থাকে বাংলাদেশের জন্য এবং তারা সুযোগ পেলে ডেফিনেটলি বাংলাদেশকে একটু হেল্প করতে চায়। এখন আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রকৌশলী। বর্তমানে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমি এখন যাচ্ছি এবং সেখানে যে যদি কিছু করতে পারি বাংলাদেশের জন্য তাহলে মনে করব যে আমার স্বপ্নটা পূরণ হলো। ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন শেখ মঈনুদ্দিন। এবার বাংলাদেশের নিরাপদ সড়ক ও যানজট নিরসনে রাখতে চান বিশেষ ভূমিকা। আমার জন্য প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে দুটো জিনিস আমাকে বলাও হয়েছে আপনার উপদেষ্টার অফিস থেকে। সেটা হচ্ছে প্রথম জিনিসটা হয়তো আমাকে দেখতে হবে ঢাকার কনজেশন, সেটা কিভাবে আপনার কমানো যা সম্ভব। আর একটা হচ্ছে আপনার সেফটি। ঢাকার মতো জায়গায় এটা যদি কনজেশনটা না কমে আমাদের ইকোনমিক প্রবৃদ্ধি যথেষ্ট হ্যাম্পার হবে। আমাদের ইমিডিয়েটলি শর্ট টার্ম কিছু ব্যাপার নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো সেটা ওখানে যেয়ে আমি প্রথমে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে বসে আমি খুব কুইকলি আমি চেষ্টা করব যে এই শর্ট টার্ম প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার। বাগেরহাটে জন্ম নেয়া শেখ মঈনুদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA থেকে PhD ডিগ্রি অর্জন করেন। নিজের মেধা ও দক্ষতায় মার্কিন সরকারে কাজ করার সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাত্রা সংযোজন করবেন এই বিশেষ সহকারী, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, চেরিটোস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হলো প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল। স্থানীয় সময় রোববার দেশটির কেপটাউন শহরে এই মাহফিলের আয়োজন করে সিলেট ডিভিশন সিটিজেন ফোরাম। বিদেশের মাটিতে সিলেটের প্রবাসী বাংলাদেশিদের ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা। সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ভাব গাম্ভীর্য, সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াত ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এরপর ইফতার পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওমর ফারুক চৌধুরী। বক্তারা বৃহত্তর নোয়াখালী সমিতির মানবিক কার্যক্রমের প্রশংসা করে প্রবাসীদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান। ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইসলামিক দুর্গগুলোর মধ্যে অন্যতম কুয়েতের নায়েফ প্যালেস। অতীতে প্রাসাদটি অস্ত্র এবং কামান সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। রমজান মাসে কামানের গোলা বারুদ নিক্ষেপের মাধ্যমে সাউন্ড করে ইফতারের সময় হয়েছে বলে দেশবাসীকে জানান দিত এই দুর্গ। কুয়েতের ঐতিহাসিক নায়েফ প্যালেস থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। আমি এখন আছি কুয়েতের নাইফ প্লেস, যে কুয়েতের ঐতিহ্যবাহী একটি প্লেস। এখানে যে কুয়েতের ইফতারের আগ মুহূর্তে যে কামানের মাধ্যমে সাউন্ড করে যে ইফতারের আয়োজন, ইফতারের সময়টা বোঝানো হতো, সেই প্লেসটা এখানে আছে, যেটা কুয়েতের অনেক বছর আগের থেকে এটা চালিয়ে যাচ্ছে। তো এখানে প্রত্যেকদিন ইফতারের সময় অসংখ্য মানুষ বিভিন্ন দেশের, শুধু স্থানীয় নাগরিক নয়, বিভিন্ন দেশের বাংলাদেশিও আসেন বা অন্যান্য দেশের প্রবাসীরাও এখানে আসেন এটা দেখার জন্য যে ইফতারের আগ মুহূর্তে যে কীভাবে কামানটা ফোটানো হয়, তাদের অভিমতটাও দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। দর্শক, এখানে ঘুরতে আসা
এসেছেন একজন প্রবাসী বাংলাদেশি, ওনার থেকে জানতে চাবো এখানে এসেছেন ওনার অভিমতটা কি এখানে আসার পরে। আমরা আজকে আসছি কুয়েত ঐতিহ্যবাহী যে রমজানের শুরু থেকে ইফতারের আগে যে সংকেত দেওয়া হয়, এটা পূর্বপুরুষ থেকে তারা ঐতিহ্যবাহী একটি পজিশন ধরে রাখছে। আজকে আমরা এটা উপভোগ করতে আসছি সবাই। এখানে বিভিন্ন দেশের লোকজন আসে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, এশিয়ান এবং স্থানীয় নাগরিক সবাই আসে এটা উপভোগ করার জন্য। আসি বর্তমানে যে সেই কামান যেটা দিয়ে কুয়েতের ইফতার আগে মুহূর্তে এই বোম ফোটানোর মাধ্যমে, কামানে ফোটানোর মাধ্যমে যে এখানে আওয়াজ দেওয়া হয় যে ইফতারের সময় হয়েছে। আসলে যখন কুয়েতে যখন রেডিও ছিল না বা টেলিভিশন ছিল না, মানুষকে জানানোর কোনো ওরকম ইয়ে ছিল না, তখন এটা ঐতিহ্যবাহী কুয়েতের অনেক পুরানো ইতিহাস। এইটা তারা এখনও ধরে গেছেন। কুয়েতের প্রায় 3টা জায়গাতে এইগুলি ফুটেই থাকেন, এই কামানগুলি একদম রমজানের ইফতারের আগ মুহূর্তে এগুলি ফুটিয়ে থাকেন। এগুলি অনেক দর্শক এখানে আসে দেখার জন্য। এখানে ইফতারের সময় আগ মুহূর্তে এখানে সরকারি ইফতার আয়োজন করে থাকেন। এখানে অনেক দেশের বাচ্চারা আসেন, আসলে তাদেরকে যারা এখানে দায়িত্বরত আছেন তারা দেখান কীভাবে এটা এখানে কাজ করে। দর্শক, আমরা এখানে নাইট প্লেসে আসছি, এখানে যে আপনাদের কামান দেখানোর চেষ্টা করেছি। এখানে আমাদের একজন সৌভাগ্যবান বাংলাদেশি এখানেই কাজ করেন। তো আমাদের ওনার কাছে জানতে চাবো যে ওনার অভিমতটা, ওনার থেকে জানবো যে এইখানকার বিষয়ে যে উনি কতটুকু জানেন। আগে তো মনে করো কারেন্ট ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, কোনো কিছু তার বেদার কোনো ছিল না। তো মানুষ কীভাবে জানবে? তো এখন সংকেত দিত, সংকেতের সাথে সাথে ইফতার করতো। তো এখন তো অত্যাধুনিক সব কিছু, টেলিভিশন, রেডিওতে সব কিছু মানুষ দেখতেছে। তো কিন্তু এরা ঐতিহ্যটা ধরে রেখেছে। দর্শক, আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি কুয়েতের নাইট প্লেস থেকে যে ওখানে যে ইফতারের আয়োজনের সময়, ইফতারের সময় যে কামানের মাধ্যমে যে সাউন্ডটা করা হয়, এটা আসলে কুয়েতের অনেক যারা কুয়েতে ছিলেন বা বিগত যারা ছিলেন একসময় যখন মসজিদ এবং টিভি ছাড়া অন্য কোনো ইয়ে ছিল না যে জানার জন্য যে ইফতারের সময়টা কি, তখন আমাদের অনেকে টিভিতে দেখতেন, যা কুয়েতে ছিলেন পুরানো অনেকে টিভিতে দেখতেন যে একটা ইফতার এক মুহূর্তে যে আওয়াজটা সাউন্ড হয়, এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যে বর্তমানে জায়গাতে আছি কুয়েত সিটি, এটা কুয়েত লিবারেশন টাওয়ারের নিচে থেকে। এখানেই আপনারা দেখেছেন যে এখানে কত অসংখ্য প্রবাসী এখানে এসেছেন। শুধু প্রবাসী না, বিভিন্ন দেশের স্থানীয় নাগরিক সহকারে বিভিন্ন দেশের নাগরিক এখানে আসছেন, এই কামান ফোটানোর ইয়েটা উপভোগ করেছেন। এই ছিল সর্বশেষ কুয়েত থেকে। 5 ভিন্ন ক্যাটাগরিতে মোট 22 ক্রিকেটারকে নিয়ে 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ বিসিবির। একমাত্র ক্রিকেটার হিসেবে A+ ক্যাটাগরিতে তাসকিন। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন 4 জন। বোর্ড রাখলেও নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জায়গা হয়নি শামীম ইমনদের মতো সম্ভাবনাময়দের। সাধারণত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় গোটা 1 বছরের কথা মাথায় রেখে। প্রাধান্য দেয়া হয় ভবিষ্যতের বিবেচনায় থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের। তবে ব্যতিক্রম বিসিবি। 2025 সালের জন্য প্রকাশিত তালিকায় তাই পারফরমেন্সের চেয়ে দাপট বেশি নামের। আরও একটা ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষেও কেন্দ্রীয় চুক্তির তালিকায় 2 সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় মার্চ থেকে মুশফিকের অবনমন ঘটবে ক্যাটাগরি বিতে। অবসর না নিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিয়াদ নিজেই। 5 ক্যাটাগরিতে 21 জন ক্রিকেটারকে রেখে নতুন তালিকা প্রকাশ করল বিসিবি, যেখানে সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে মাত্র 1 জন, তাসকিন আহমেদ। বিসিবি থেকে প্রতি মাসে এই পেসার পাবেন 10 লক্ষ টাকা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আছেন এ ক্যাটাগরিতে। তার সঙ্গে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস। তাদের বেতন মাস প্রতি 8 লাখ। বিতে আছেন শুধুমাত্র টেস্টের বিবেচনায় থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম। উঠতি তারকা নাহিদ ছাড়াও এখানে জায়গা হয়েছে মোস্তাফিজ, হাসান ও তাওহিদ হৃদয়ের। ক্যাটাগরি সিতে আছেন সৌম্য, জাকের, শরীফুলরা। মোট 8 ক্রিকেটারকে মাস প্রতি 4 লাখ টাকা বেতন দেবে বিসিবি। এরপর আছে ডি ক্যাটাগরি। নাসুম আর খালেদ আহমেদের বেতন 2 লক্ষ করে। সামনের 1 বছরের চিন্তা মাথায় রেখে তালিকা করা হলেও রাখা হয়নি শামীম পাটোয়ারিকে। অথচ ঘরোয়া থেকে হাই পারফরমেন্স রিয়াদ পরবর্তী সময়ে এই ক্রিকেটারকে বিবেচনায় রাখা উচিত বিসিবির। একইভাবে সুযোগ পাননি পারভেজ ইমনও। অথচ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন এই ওপেনার। ভবিষ্যতের ভাবনা বিবেচনায় নিলে ইমনের জায়গা পাওয়াটাও ছিল প্রত্যাশিত।
নতুন তালিকায় বাদ পড়েছে অনেক মুখ। সাকিব আল হাসান নেই প্রত্যাশিতভাবেই। নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় কিংবা নাইম হাসানও কাটা পড়েছেন। নতুন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট। নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। এবং প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।